হ্যালো স্টুডেন্টস, আমরা আগের ভিডিওতে দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য সম্পর্কে এই ভাগ সহায়ক উপপাদ্যটি আলোচনা করেছিলাম। ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য বা ডিভিশন লেম্মাটি, ইউক্লিডস ডিভিশন লেম্মাটি আলোচনা করেছিলাম এবং ডিভিশন লেম্মা থেকে কীভাবে দুইটি সংখ্যার গসাগু নির্ণয় করা যায়, যে কোনো দুইটি পূর্ণ সংখ্যার গসাগু কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম গত ভিডিওতে। ঠিক আছে, আজকে আমরা দেখব কিভাবে তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করা যায়। ইউক্লিডস ডিভিশন লেম্মা ইউজ করে কিভাবে তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করা যায়, গসাগু বা HCF। আমি এখানে একটি কোশ্চেন নিয়েছি, ইউক্লিডের ভাগের লেম্মা প্রয়োগ করে 270, 405 এবং 315 এর গসাগু নির্ণয় করো। এই প্রবলেমটি আমি কীভাবে সলভ করছি দেখো। ঠিক আছে, আমি প্রথমে 270 এবং 405 তিনটির মধ্যে যে কোনো দুইটি গসাগু আমি প্রথমে নির্ণয় করব। যে কোনো দুইটি সংখ্যা, এই দুটি করতে পারি অথবা এই দুটি করতে পারি, যে কোনো দুইটি সংখ্যার আমি গসাগু নির্ণয় করব। প্রথম দুইটি কি প্রথম করছি, ইউক্লিডস ডিভিশন লেম্মা ইউজ করলে এখানে দাঁড়ায় 270 দিয়ে যদি আমি 405কে ডিভাইড করি তাহলে দাঁড়ায়, দাঁড়ায় 270, এটা 1 হবে, 1270 মাইনাস যদি করি এখানে আসে 5, এখানে আসবে 3, এখানে আসবে 1। এবার এটা দিয়ে আমি আবার 13, এটা ইয়ে থেকে এটা ছোট হয়ে গেল, 270 থেকে এটা ছোট হয়ে গেল, তাহলে আমি 135 দিয়ে আবার 270কে ডিভাইড করব। 270কে যদি আবার ডিভাইড করি 135 দিয়ে, তাহলে এটা দাঁড়াবে 272 দিলে 270 হয়, বাস এটা মিলে গেল। ঠিক আছে, তাহলে এখানে দাঁড়ালো, এখানে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য বা ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করলে এই স্টেপগুলিকে আমরা লিখতে পারি 405 ইকুয়াল টু 270 ইন্টু 1, 270 ইন্টু 1 প্লাস 135। আরেকটা স্টেপ হলো, এটা একটা ইউক্লিডের ডিভিশন লেম্মা ইউজ করা হলো A ইকুয়াল টু BQ প্লাস R, এবং এই সেকেন্ড স্টেপটাকেও আমরা ইউক্লিডস ডিভিশন লেম্মা ইউজ করলে সেকেন্ড স্টেপটাও দাঁড়ায় 270 ইকুয়াল টু 135 ইন্টু 2, 135 ইন্টু 2 প্লাস 0। এই স্টেপে 0 আসলো, এই স্টেপের রিমাইন্ডারটা 0 আসলো। তাহলে আমার 270 এবং 405 এর গসাগু দাঁড়ালো, কত আসলো? লাস্ট স্টেপে 135 লাস্ট স্টেপে যে বি এর ভ্যালুটা, সেটাই হলো গসাগু। এই দুইটি সংখ্যার গসাগু পেলাম আমরা এখানে। ঠিক আছে, 270 এবং 405 এর গসাগু হলো 135। এবারে আমরা এটার গসাগু দিয়ে এই দুইটি সংখ্যার গসাগু এবং থার্ড যে সংখ্যাটি রয়েছে 315, এই দুইটি সংখ্যার গসাগু এবং এই সংখ্যাটির আবার গসাগু নির্ণয় করব। এবার এক্ষেত্রে করলে আমি কি দাঁড়াবে, এটা 135 দিয়ে আমি আবার কি করব, 315কে ডিভাইড করব। ডিভাইড করলে হবে এখানে 3 যদি দেই হবে না, 2 দিতে হবে, 2 দিলে 270, এটা মাইনাস করলে আসবে এখানে, এটা মাইনাস করলে আসবে 574, তারপর 0 মিলে গেল। এটা দিয়ে আমি আবার, এটা 135 থেকে এটা ছোট হয়ে গেছে, তাহলে আমি আবার কি করব, 135কে 45 দিয়ে ডিভাইড করব, 135কে 45 দিয়ে ডিভাইড করব। তাহলে 45 দিয়ে এটাকে দিলে 345 135 হয়, মাইনাস করলে এখানে 0 আসবে। ঠিক আছে,
তাহলে এখানে এই স্টেপটা এখানে মিলে গেল। এই স্টেপটাকে আমি মুছে দিচ্ছি এখানে। এখানে দাঁড়ালো তাহলে 135 প্রথম দুইটি সংখ্যার গসাগু 270 এবং 405 এর গসাগু হলো 135, 135। এবার আমি 135 এবং 315 এর গসাগু নির্ণয় করবো। এই গসাগু নির্ণয় করতে গিয়ে আমি এখানে ভাগটা করলাম 315 দিয়ে 135 দিয়ে 315কে ডিভাইড করলাম, ঠিক আছে। এবার ইউক্লিডস ডিভিশন লেম্মা প্রয়োগ করলে বা ওই স্টেপ অনুসারে যদি সাজাই, ইউক্লিডের যে ভাগ সহায়ক উপপাদ্যটি ওইটার মতো করে সাজালে এটা দাঁড়াবে 315 ইকুয়াল টু প্রথম স্টেপটা 135 ইন্টু 2 প্লাস হবে 45, রিমাইন্ডারটা 45 এখানে। সেকেন্ড স্টেপটা হলো 135 ইকুয়াল টু এখানে ডিভাইড করছিলাম 45 দিয়ে, 45 ইন্টু 3 প্লাস হবে এখানে 0, বাস এই স্টেপে মিলে গেল। তাহলে 135 এবং 315 এর HCF কত হলো 45। 135 এবং 315 এর HCF বা গসাগুটা হলো 45। তাহলে এই তিনটি সংখ্যার গসাগু হলো 45, মানে আমাদের নির্ণেয় গসাগু 2270, 405 ও 315 এর নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু কত দাঁড়ালো তাহলে 45, এটাই হলো আমাদের আনসার। সুতরাং দিতে পারি এখানে। সুতরাং 270, 405 এবং 315 এর নির্ণেয় গসাগুটা হলো 45। এই প্রসেস ইউজ করলে ইউক্লিডের ভাগের লেম্মা প্রয়োগ করে আমরা দুইটি সংখ্যার তো গত ভিডিওতে করেছিলাম, আজকে তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করলাম। এরকমভাবে আমরা 4টি, 5টি বা আরও বেশি সংখ্যারও গসাগু নির্ণয় করতে পারি। দুইটি করে সামনের দিকে অগ্রসর হলেই চলবে। শুধু একই প্রসেস, বারবার সেম প্রসেস চলতে থাকবে। ঠিক আছে, আমরা এখন আরেকটি প্রবলেম নিলাম। দেখো কোশ্চেন নাম্বার 2। যে বৃহত্তম সংখ্যা দিয়ে 2611311 এবং 1336কে ভাগ করলে 261, 1311 এবং 1336কে ভাগ করলে প্রত্যেকটি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, 261, 1311 এবং 1336কে ভাগ করলে যে সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকটি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে, সেই সংখ্যাটি নির্ণয় করো। এটি আমরা কিভাবে করছি দেখো, আমি করাচ্ছি। দেখো, প্রথম আমি প্রত্যেকটা সংখ্যা থেকে 6 মাইনাস করে দেবো। 6 ভাগশেষ থাকবে তো 6 মাইনাস করে দেবো। এটা থেকে 6 মাইনাস করব। তারপরে 1311 থেকেও 6 মাইনাস করে দেব। তারপরে 1336 থেকেও 6 মাইনাস করে দেব। ঠিক আছে, মাইনাস করব। এটা মাইনাস করলে কত দাঁড়াবে? 11 থেকে 6 মাইনাস করলে হবে 5, তারপর 1, এটা হবে 5, এখানে আসবে 2। এখানে 11 থেকে 6 মাইনাস করলে হবে 5, তারপর এখানে হবে 0, এখানে হবে 3, এখানে 1, এখানে হবে 0, 3, 3, 1। ঠিক আছে, প্রত্যেকটা এই প্রদত্ত যে সংখ্যাগুলি, যেহেতু প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে, তেমন প্রদত্ত সংখ্যাগুলি থেকে বা গিভেন নাম্বারগুলি থেকে আমি প্রত্যেকটা থেকে 6 মাইনাস করে দিলাম। প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে পৃথকভাবে 6 মাইনাস করব। মাইনাস করার পরে যে 3টা অপশন পেয়েছি আমরা, এখানে 3টা নাম্বার পেয়েছি, 255, 1305 এবং 1330। এই 3টি নাম্বার পেলাম। এই 3টিকে আমরা একটু আগের যে 1 নম্বর যে কোশ্চেনটা করলাম, আমরা সলভ করলাম, সেমভাবে এই 3টি সংখ্যার গসাগুটাই হবে আমাদের নির্ণেয় সংখ্যা। এই 3টি সংখ্যার গসাগুটাই হবে আমাদের নির্ণেয় সংখ্যা।
তাহলে এই তিনটি সংখ্যার গসাগু আমরা ঠিক আগের প্রসেসে করে নেব। প্রথমে এই দুইটার গসাগু করি। এই দুইটার গসাগু করলে হবে 255 দিয়ে আমি প্রথমে ডিভাইড করবো কাকে 1305কে ডিভাইড করব, এটা হবে তিনবার যাবে এটা বোধ হয় 3 5 0 15 হাতে 1 3 5 0 15 16 হাতে 1 3 2 0 6 7 তিনবার না চারবার হবে করছি তিনবার যাবে না, এটা আরো বেশি যাবে চারবার পাঁচবার গেল, এটা পাঁচবার দিলে এখানে মাইনাস করলে হবে, এখানে আসবে 5 থেকে 5 মাইনাস করলে 0, 10 থেকে 7 মাইনাস করলে হবে 3, 3 মাইনাস 3 0 হবে, বাস এখানে আসলো 30। এই 30 দিয়ে আমি আবার কি করব, 30টা 255 থেকে ছোট হলো, তাহলে 30 দিয়ে আমি আবার 255কে ডিভাইড করব। 30 দিয়ে করলে এটা হবে 8 বার, 3 8 24, বাস 8 বার। এটা আসবে এখানে কত আসবে 15। 30 থেকে 15টা আবার ছোট হলো, 15 দিয়ে আমি আবার তাহলে 30কে ডিভাইড করব, তাহলে এটা হবে 15 2 30, বাস এখানে 0 আসলো। তাহলে এটাকে আমি যদি ডিভিশন লেম্বার প্রসেসে সাজাই, ইউক্লিডের ডিভিশন লেম্বার প্রসেসে, এই প্রসেসটা আমি এখানে শো না করে রাফে করে নিলেও পারি। ডিভিশন লেম্বার প্রসেসটা মেনলি লিখতে হবে। ডিভিশন লেম্বার প্রসেসটা হলো, এটা হলো কি a ইকুয়াল টু বি কিউব প্লাস আর 1305 ইকুয়াল টু প্রথম স্টেপটাতে 1305 ইকুয়াল টু 255 ইন্টু 5 প্লাস 30 হলো। সেকেন্ড স্টেপটাতে হলো 255 ইকুয়াল টু 30 ইন্টু 8 প্লাস 15, 30 ইন্টু 8 প্লাস 15। থার্ড স্টেপটাতে হলো 30 ইকুয়াল টু 15 ইন্টু 2 প্লাস 0। এই স্টেপে 0 আসলো, তাহলে এখানে এই সেটটা কত দাঁড়ালো 15, ঠিক আছে। 255 এবং 1305-এর গসাগু দাঁড়ালো তাহলে 15। 255 এবং 1305-এর গসাগুটা হলো 15। এবার আমি এই 15-এর সঙ্গে তৃতীয় যে সংখ্যাটা বাকি রইল আমার হাতে, এই 15 দিয়ে এই 15 আর ওই তৃতীয় সংখ্যাটির গসাগু নির্ণয় করবো। আবার 15 দিয়ে আমি আবার এখন ডিভাইড করব 1330-কে ডিভাইড করব। এটা কতবার যাবে 5 15 6 15 7 15 8 15 120 9 15 135, 8 বার হবে, 8 15 120 মাইনাস করব। এটা মাইনাস করলে হবে 3 1, এরপর আবার আসলো 0, ঠিক আছে। আবার তো সেম 8 বার দিতে পারি, 8 15 120, তাহলে এখানে থাকবে কত 10। এবার 15 থেকে 10টা ছোট হয়ে গেল, এটা মাইনাস করলাম, 10টা ছোট হয়ে গেল, 10 দিয়ে তাহলে আমি আবার 15কে দিতে হবে ভাগ, 10 দিয়ে 15কে দিলে 1 10, এখানে নামবে 5 মাইনাস করলে পরে। তাহলে এবার 5টা আবার 10 থেকে ছোট হয়ে গেল, তাহলে 5 দিয়ে আমি আবার 10কে ডিভাইড করব, 5 2 10। লাস্ট স্টেপে আমার 0 আসলো। তাহলে এখানে আবার আমি যদি ডিভিশন লেম্মা প্রসেস এটাকে লিখি, এটা দাঁড়াবে 1330 ইকুয়াল টু, প্রথম স্টেপটা 1330 ইকুয়াল টু 15 দিয়ে ডিভাইড করেছিলাম, 15 ইন্টু ভাগফলটা এসেছিল 88 প্লাস রিমাইন্ডার ছিল 10। এবার সেকেন্ড স্টেপটা 15কে আমি আবার ডিভাইড করেছিলাম কত দিয়ে 10 দিয়ে, 10 ইন্টু 1 প্লাস এখানে রিমাইন্ডার ছিল 5, এই যে 5। এবার থার্ড স্টেপটি হলো 10 ইকুয়াল টু 5 ইন্টু 2 প্লাস 0, এখানে 0 আসলো।
তাহলে আমার লাস্ট অবধি গিয়ে গসাগুটা কত দাঁড়ালো 15 এবং 1330 এর গসাগু হলো 5। ঠিক আছে, তাহলে এই তিনটি সংখ্যার গসাগু হলো 255, 1305 এবং 1330। এই তিনটি সংখ্যার গসাগু দাঁড়ালো 5। ঠিক আছে, তাহলে আমাদের যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, যে বৃহত্তম সংখ্যাটি আমাদেরকে নির্ণয় করতে বলছে রিকোয়ার্ড নাম্বারটি, সেই রিকোয়ার্ড নাম্বারটি হবে এখানে 5। ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারলে তো? আগে যে কোশ্চেনটা করলাম এটা বুঝতে পারলে। এখন আমি আরেকটা কোশ্চেন নিলাম, কোশ্চেন নাম্বার 3। যদি 65 এবং 117 এর গসাগুকে 65p প্লাস 117q আকারে প্রকাশ করা হয়, তবে p ও q এর মান নির্ণয় করো। 65 এবং 65 এবং 117 এর গসাগুকে যদি আমরা এ আকারে প্রকাশ করি, এ আকারে প্রকাশ করলে পরে p এবং q এর মান কত হবে সেটা আমাকে বের করতে হবে। কিভাবে করবো এটা দেখো। প্রথমে আমি 65 এবং 117 এর গসাগু ইউক্লিডের ডিভিশন লেম্মাটা ওইটা ইউজ করে এটা বের করবো আর গসাগুটা। ঠিক আছে, গসাগুটা বের করি আমি 65 এবং 117। 65 দিয়ে আমি কী করতে হবে, 117কে ডিভাইড করতে হবে। ডিভাইড করলে এটা দাঁড়াবে 65 একবার হবে 65 1 আর 65, তাহলে এটা মাইনাস করলে হবে 2, এখানে আসবে 5, 52। ঠিক আছে, 52 দিয়ে এটা তো 65 থেকে এটা ছোট হলো, তাহলে 52 দিয়ে আমাকে আবার 65কে ডিভাইড করতে হবে। 65কে ডিভাইড করতে হবে, 52 দিয়ে 1 হবে 52, 52 1 52 এটা হলো। এখানে আবার এটা মাইনাস করলে হবে 3 1 13। 52 থেকে আবার 13টা ছোট হয়ে গেল, তাহলে 13 দিয়ে আমি আবার 52কে ডিভাইড করব। 52কে এটা হবে 4 13 52, বাস এখানে 0 আসলো। তাহলে ইউক্লিডস ডিভিশন লেম্মার যে প্রসেসটা বা স্টেপগুলি, ওই স্টেপ অনুসারে যদি আমি লিখি, প্রথম স্টেপটা হবে এর প্রথম স্টেপে এটা হলো 117 ইকুয়াল টু বিটা হলো 65 ইন্টু কিউটা হলো 1 প্লাস রিমাইন্ডার আরটা হলো 52। সেকেন্ড স্টেপে এটা হলো, সেকেন্ড স্টেপের ক্ষেত্রে এটা হলো 65 প্লাস ইকুয়াল টু বি এর ভ্যালুটা 52 ইন্টু কিউর ভ্যালুটা হলো 1, কিউ মানে কোশিয়েন্ট, প্লাস রিমাইন্ডারটা হলো 13। ঠিক আছে, এবার থার্ড স্টেপে এর ভ্যালুটা হলো 52 ইকুয়াল টু বি এর ভ্যালুটা হলো 13 ইন্টু 4 প্লাস 0। এই স্টেপে 0 আসলো, এই স্টেপে রিমাইন্ডারটা আসলো 0। তাহলে 65 এবং 117 এর গসাগু দাঁড়ালো 13। যেহেতু লাস্ট স্টেপ, এই স্টেপটাতে 0 আসে, তাহলে এটাতে বি এর ভ্যালুটা হলো কি, বি এর ভ্যালুটা এক্ষেত্রে হবে, ভাজকের ভ্যালুটা হলো এখানে 13, তাহলে এটাই হলো গসাগু। তাহলে 65 এবং 65 ও 117 এর গসাগু হলো কত আসলো 13। এবার কোশ্চেনটাতে কি আছে একটু ভালো করে লক্ষ্য করুন। 13কে আমরা এ আকারে যদি প্রকাশ করা হয়, 13কে এইরকম আকারে যদি প্রকাশ করা হয়, তবে পি এবং কিউ এর মান কত হবে এটা আমাকে বের করতে হবে। আমি 13 এর ভ্যালুটা বার করব, এখান থেকে শুরু করি আমি, এই স্টেপটা থেকে। এখানে তো এটা 0 আছে, এটার দরকার নেই আমার। 13 এখান থেকে লিখতে পারি, এই স্টেপটা থেকে যদি আমি লিখি 13 ইকুয়াল টু কত লিখতে পারি, 13 ইকুয়াল টু লিখতে পারি আমি এখানে 13 ইকুয়াল টু এখানে দাঁড়ায় 13 ইকুয়াল টু 65, এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস 52 ইন্টু 1 মানে 52, 65 মাইনাস 52, তাহলে এটা দাঁড়ালো 65 মাইনাস 52 13। ঠিক আছে, এই স্টেপটা গেল। এবার এরপরের স্টেপটাতে আমি লিখতে পারি 13 জায়গাতে আবার 65টা থাকো, 65 মাইনাস এই 52 জায়গাতে আমি লিখতে পারি, এই স্টেপ থেকে 52 জায়গাতে লিখতে পারি 117 মাইনাস
65 ইন্টু 1 মানে 65 বা 65। তাহলে 52 জায়গাতে এখানে লিখবো আমি, এই 52 জায়গাতে 117 মাইনাস কত জানি 65, ঠিক আছে। তাহলে এটা দাঁড়ালো 65 মাইনাস 117 মাইনাসে মাইনাসে প্লাস 65 ইকুয়াল টু কয়টা 65 আসলো এখানে, 65 আসলো দুইটা, 2 ইন্টু 65 মাইনাস 117। এটাকে যদি আমি ওই আকৃতিটাতে সাজিয়ে লিখি 65 ইন্টু 2 প্লাস, এখানে মাইনাসের জায়গাতে এখানে প্লাস আছে, প্লাস দিলাম, প্লাস দিলে 117, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটার সঙ্গে ইন্টু দিয়ে আমি -1 লিখে দিই একটা, প্লাস প্লাসে মাইনাসে -117টা ঠিক রইল, ঠিক আছে। তাহলে এই আকৃতিটা আর এই আকৃতিটা সেম টু সেম হয়ে গেল, এটা সিমিলার একটা আকৃতি আসলো। 65p প্লাস 117 কিউ, এখানে 65 ইন্টু 2 প্লাস 117 ইন্টু -1। তাইলে পি এর ভ্যালুটা, পি এর এখানে ভ্যালুটা কত দাঁড়ালো, এটা অটোমেটিকলি এখানে বোঝা যায়। পি ইকুয়াল টু, এই যে ইয়েটাকে গসাগুটাকে যদি আমি এরকম আকারে লিখি তাহলে পি এর ভ্যালুটা কত দাঁড়ায়, পি এর ভ্যালুটা হলো পি ইকুয়াল টু 2, আর কিউর জায়গাতে কত আসলো, এখানে কিউর জায়গাতে কিউ ইকুয়াল টু -1। বাস পি এবং কিউ এর মান পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, আমি আরেকটি প্রবলেম নিলাম এখানে, দেখো ইউক্লিডস ডিভিশন লেম্মা ইউজ করে আরও অনেক রকমের প্রবলেম সলিউশন করা যায়। এখানে আমি একটি প্রবলেম নিলাম, দেখাও যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গকে, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গকে 4n বা 4n প্লাস 1 আকারে প্রকাশ করা যায়। যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গকে 4n বা 4n প্লাস 1 আকারে প্রকাশ করা যায়। এটাতে আমরা ইউক্লিডস ডিভিশন লেম্মা ইউজ করে কীভাবে করব এটা একটু দেখো, এটাকে আমি কীভাবে করছি। ইউক্লিডস ডিভিশন লেম্মা ইউজ করে এই প্রবলেমটার সলিউশন আমি কীভাবে করব দেখো। আমি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেছে, আমি একটি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা মনে করি এ, এখানে মনে করি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা মনে করি, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা যেটা থাকে কোশ্চেনে সেটা লিখলেই হবে, সংখ্যা এ হলো যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিতে পারি এ গ্রেটার দেন 0, ধরুন ধনাত্মক পূর্ণ সংখ্যা এ গ্রেটার দেন 0, এবং বা ও বি ইকুয়াল টু, এখানে কোফিসিয়েন্টটা কত আছে, এম এর সঙ্গে কোফিসিয়েন্ট এটাতে দুইটাতে সেম আছে, কোফিসিয়েন্টটা হলো 4, আমি এখানে বিটাকে 4 ধরব, এখানে আমি বিটাকে 4 ধরলাম, ঠিক আছে। আর এ একটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরলাম, ঠিক আছে। তাহলে ইউক্লিডের ডিভিশন লেম্মা অনুসারে, ইউক্লিডের যে ভাগ সহায়ক উপপাদ্য সেটা অনুসারে আমরা অন্য আরও দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা পাবো, কিউ এবং আর, দুইটি ধনাত্মক পূর্ণ সংখ্যা অস্তিত্ব থাকবে বা পাবো আমরা, কিউ এবং আর, যেখানে এটা হবে তোমার এ ইকুয়াল টু বি কিউ, বি মানে এখানে 4q প্লাস আর, ঠিক আছে। এখানটাতে আর এর ভ্যালুটা থাকবে 0 থেকে, ইউক্লিডের ডিভিশন লেম্মাতে যে সিস্টেমটা ওই সিস্টেমের মতোই আর এর ভ্যালুটা 0 থেকে বড় বা সমান এবং বি থেকে ছোট, বি বলতে এখানে হলো 4, তাহলে এটা 4 থেকে ছোট। এই কন্ডিশন থেকে আমরা আর এর ভ্যালুটা কি পাচ্ছি, এখানে যেহেতু বি এর ভ্যালুটা আমাদের জানা আছে, বিটা আমরা ধরে নিয়েছি এটা, তাহলে বি এর ভ্যালুটা যদি আমরা এখানে ইনপুট করি তাহলে এখানে আর এর একটা নির্দিষ্ট মান আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, পূর্ণ সংখ্যার মানগুলি। আর এর পূর্ণ সংখ্যায় কী মান হতে পারে, এখানে 0 হতে পারে আর এর ভ্যালুটা, তাহলে আর ইকুয়াল টু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, যেহেতু 0 সমান হতে পারে বা 0 থেকে বড় হতে পারে এবং 4 থেকে ছোট,
তাহলে 4 থেকে ছোট, তাহলে 3 অবধি হবে। আর এর ভ্যালু তাহলে 0, 1, 2, 3 এই চারটার মধ্যে যে কোনো একটা হতে পারে আর এর ভ্যালু। আর এর মান এই চারটা থেকে যে কোনো একটা হতে পারে। এই সম্পর্কটি থেকে আমরা আর এর মানটা পাচ্ছি। এখানে এবার আর এর মানটা আমি ইউজ করব। আর এর মানটা যদি আমি এখানে পুট করি, এখানে যখন আর ইকুয়াল টু 0, প্রথম ক্ষেত্রে আর ইকুয়াল টু যদি 0 হয় তবে, বা তখন লিখতে পারি, তবে এর এখানে বলেছে পূর্ণ সংখ্যার বর্গ, তাহলে এ এর বর্গ করলে হবে এ স্কোয়ার ইকুয়াল টু 4q প্লাস আর এর মানটা ধরলাম 0, তাহলে 0 এটা হোল স্কোয়ার ইকুয়াল টু হবে এটা 16q স্কোয়ার ইকুয়াল টু 16q স্কোয়ার। এখানে আমি এটাকে আমি করে লিখতে পারি 4 × 4q স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমি এটাতে 4q স্কোয়ারটাকে, কিউ তো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে এ বি কিউ আর সবাই ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এই কিউটা যেহেতু ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিউ স্কোয়ার করলেও একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তাহলে 4 × q স্কোয়ার সেটাও একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এই পুরো সংখ্যাটাকে আমি যদি m ধরে ফেলি, তাহলে এখানে আমি m ইকুয়াল টু কত ধরলাম, 4q স্কোয়ার ধরা হলো, এখানে ধরা হলো m এর ভ্যালুটা 4q স্কোয়ার ধরলাম। তাহলে এটাকে আমি এ স্কোয়ারটা মানে এই যে আমি যে পূর্ণ সংখ্যাটা ধরেছিলাম, যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরেছিলাম, এটাকে আমি 4m আকারে প্রকাশ করতে পারলাম। এবার আর এর ভ্যালু 0 দিয়ে করলাম। এবার আর এর ভ্যালু 1 বসিয়ে দেখব, যখন আর ইকুয়াল টু 1 হবে। যদি আর এর ভ্যালুটা 1 বসে, 1, তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা কত দাঁড়াবে? এ স্কোয়ার হবে 4q প্লাস আর জায়গাতে বসবে 1 স্কোয়ার, এমন হবে। এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা এসে বলবে, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করলে হবে, এটা আমি লিখে ফেলি, এটা 16q স্কোয়ার প্লাস 4 × 2 = 8q প্লাস 1, এরকম আসলো এটা। এখানে আমি এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এটা থেকে এই দুইটা থেকে আমি যদি 4 কমন নিয়ে নিই, তাহলে এটা দাঁড়াবে 4 × 4 = 16, 4q স্কোয়ার প্লাস এখান থেকে 4 × 2 = 8q প্লাস 1টা আলাদা থাকুক, প্লাস 1। তাহলে এটা এখানেও সেম কথা, কিউ পূর্ণ সংখ্যা একটা, এই কিউটাও পূর্ণ সংখ্যা, তাহলে 4q স্কোয়ার একটা পূর্ণ সংখ্যা হবে, প্লাস 2q একটা পূর্ণ সংখ্যা হবে, তাহলে এই 4q স্কোয়ার এবং 2qকে যোগ করলে যে রেজাল্টটা হবে সেটাও একটা পূর্ণ সংখ্যা হবে। ওই পূর্ণ সংখ্যাটাকে আমি যদি m লিখি, তাহলে এটা হবে 4m প্লাস 1, তাহলে এ স্কোয়ারকে আমরা 4m প্লাস 1 আকারে লিখতে পারলাম। প্রথম ক্ষেত্রে এ স্কোয়ারকে লিখতে, আর ইকুয়াল টু যখন 0 ছিল তখন এ স্কোয়ারকে আমরা 4m আকারে লিখতে পেরেছিলাম, এটা কত ছিল 4m। এখন আর ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এ স্কোয়ারকে আমরা প্রকাশ করতে পারি 4m প্লাস 1 আকারে লেখা যায়। এবার আর ইকুয়াল টু 2 বসিয়ে চেক করব, আর এর ভ্যালুটা এবার আমি 2 নেব, আর এর ভ্যালুটা 2, আর এর ভ্যালু 2 বসিয়ে দেখি কত হয়। আর ইকুয়াল টু যদি 2 হয়, আর এর মান 2, তাহলে এ স্কোয়ারটা হবে এখানে 4q প্লাস 2, আর এর জায়গাতে 2 হোল স্কোয়ার, এখানেও a প্লাস বি হোল স্কোয়ার আসলো, a প্লাস বি হোল স্কোয়ার করলে এটাতে আসবে 16q স্কোয়ার প্লাস 4 × 2 = 8, 8 × 2 = 16q প্লাস 4, এমন আসে এখানে। আচ্ছা, এখানে যদি আমি পুরোটা থেকে 4 কমন নিয়ে নিই, তাহলে দাঁড়াবে 4q স্কোয়ার প্লাস 4q প্লাস 1। এখানেও আমি আগেরগুলির মতো করে এই পুরোটাকে যদি আমি m মনে করি,
এই পুরোটার বদলে আমি এম বসিয়ে দিতে পারি, কারণ এটা পুরোটাই একটা পূর্ণ সংখ্যা, তাই পুরো পূর্ণ সংখ্যাটাকে আমি মনে করলাম এম, তাহলে এটাকে আমি লিখতে পারি 4m। তাহলে আর এর ভ্যালু 2 হলেও এটা আমি 4m এর মতো করে এই প্রকাশ করতে পারি এ স্কোয়ারকে, মানে ওই ধনাত্মক পূর্ণ সংখ্যাটির বর্গকে এস 4m আকারে লিখতে পারি। এবার আর এর জায়গাতে আমি যদি 3 বসিয়ে চেক করি, আর এর জায়গাতে যদি 3 হয়, 2 না করে যদি 3 বসাই, তাহলে এখানে আসবে 3, ঠিক আছে, এখানে আসবে 3 হলে এটা আসবে 3 হলে এটা হবে না, দেখছি, 3 হলে হবে 16q² প্লাস 24q প্লাস 9। এটাকে কিভাবে সাজাবো আমি? এখানে তো 9 আসলো, 9 থেকে তো আমি 4 কমন নিতে পারি না, তাহলে কি করব দেখো একটু, q² প্লাস 24q প্লাস এই 9টাকে আমি 8 প্লাস 1 করে নিই, 9 হয়ে গেল 8 প্লাস 1। তাহলে আমি এই অতটুকু জায়গা থেকে 4 কমন নিয়ে নিই, 4 কমন নিতে পারি, এখান থেকে 8 কমন যায়, আমি 4 নিলাম, কারণ আমি ওই আকারে নিতে হবে তো, 4 নিলাম কমন। 4 নিলে এখানে থাকলো 4q² প্লাস 6q প্লাস 2 প্লাস 1। এখানেও সিমিলার, আমি এই পুরো অপশানটাকে m লিখতে পারি, প্লাস 1, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমি 4m প্লাস 1, এখানে m ধরা হলো এইটাকে, 4q² প্লাস 6q প্লাস 2কে m ধরা হলো। তাহলে কি দেখতে পেলাম আমরা, আর এর ভ্যালু 0 হলে স্কোয়ারকে আমরা প্রকাশ করতে পারি 4m আকারে, আর এর ভ্যালু 1 হলে স্কোয়ারকে প্রকাশ করতে পারি 4m প্লাস 1 আকারে, আর এর ভ্যালু 2 হলে স্কোয়ারকে প্রকাশ করতে পারি আবার 4m আকারে, আর এর ভ্যালু 3 হলে স্কোয়ারকে প্রকাশ করতে পারি 4m প্লাস 1 আকারে। তাইলে আর এর তো এই 4টা ছাড়া আর তো ভ্যালু নাই, আর এর এই 4টা মানই তো আছে এখানে, আর তো নাই। তাহলে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি আমি এ নিই, এর মানটা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, যত ধনাত্মক পূর্ণ সংখ্যাই হোক না কেন, তাদের বর্গ যদি করি, মানে স্কোয়ার যদি করি, তাদেরকে আমরা 4m প্লাস 1, 4m অথবা 4m প্লাস 1 এই দুইটার মধ্যে যে কোনো একটা আকারে অবশ্যই প্রকাশ করতে পারবো। তাহলে আজকে আমরা ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য বা ডিভিশন লেম্মাটি ইউজ করে আমরা কিভাবে বিভিন্ন প্রবলেম সলিউশন করতে পারি সেগুলি জানলাম, সেগুলি মোটামুটি আলোচনা করলাম। এরকম করে এখানে 4m বা 4m প্লাস 1 না দিয়ে অন্য সংখ্যা দিতে পারে, এখানে বর্গ না দিয়ে ঘন দিতে পারে, বা অন্য যে কোনো সংখ্যা দিতে পারে, 4 এর জায়গাতে 2 দিতে পারে, 6 দিতে পারে, 5 দিতে পারে। সেম প্রসেসে আমরা এখানে b এর ভ্যালুটা শুধু চেঞ্জ করবো, বাকি প্রসেসটা সেম টু সেম থাকবে। এখানে 9 দিতে পারে বা কোশ্চেনটাতে একটু অদল বদল করতে পারে, এগুলি মোটামুটি একই প্রসেসে হবে। যদি এরপরেও যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব প্রবলেম সলিউশন করার জন্য। আচ্ছা, আমার ভিডিওটি যদি যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।